Hello, student. Good morning to all. Today I am discussing hydrogen bonding. Hydrogen bonding জিনিসটা কি? হাইড্রোজেন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, যেমন ফ্লোরিন। ফ্লোরিন একটা তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। হাইড্রোজেন করে কি, সেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে বন্ড করে, ঠিক আছে। এইচএফ, যেমন আমি বলছি এইচএফ, তাহলে হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন কতগুলো উচ্চ অপরাতৈধর্মী মৌল যেমন ফ্লোরিন এর একটা পরমাণুর সঙ্গে সাধারণ সমযোজী বন্ধন গঠন করে, আর একটা পরমাণুর সঙ্গে একটা বিশেষ ধরনের বন্ধন রচনা করে। এই বিশেষ ধরনের বন্ধনকে হাইড্রোজেন বন্ড বলে। হাইড্রোজেন কতগুলো উচ্চ অপরাতৈধর্মী মৌল যেমন ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এই মৌলের একটা পরমাণুর সঙ্গে সাধারণ সমযোজী বন্ধন করে, আর একটার সঙ্গে বিশেষ ধরনের বন্ধন রচনা করে। একে বলবো হাইড্রোজেন বন্ডিং। তাহলে হাইড্রোজেন বন্ডিং এটা কি? ইট ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স, it is an attractive force between covalently bonded hydrogen atom, covalently bonded hydrogen atom of one molecule and an electronegative atom যেমন such as হাইড্রোজেন তিনটে মৌলের সঙ্গে করে। কে করে? কার সঙ্গে? গ্রুপ 7-এর টপ মোস্ট এলিমেন্ট ফ্লোরিন, গ্রুপ 6-এর টপ মোস্ট এলিমেন্ট অক্সিজেন, গ্রুপ 5-এর টপ মোস্ট এলিমেন্ট নাইট্রোজেন। এদের একটা মৌলের পরমাণুর সঙ্গে সাধারণ সমযোজী বন্ধন করে, আর একটার সঙ্গে বিশেষ ধরনের বন্ধন রচনা করে। এই বিশেষ ধরনের বন্ধনকে হাইড্রোজেন বন্ড বলা হয়। এবং হাইড্রোজেন বন্ড কিন্তু it is not a normal chemical bond, it is a very weak normal chemical bond নয়, it is very weak as compared to covalent bond. কোভ্যালেন্ট বন্ডের থেকেও উইক। কোভ্যালেন্ট বন্ডের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, it is very weak as compared to covalent bond. And is represented by a dotted line বা রেখা দ্বারা একে চিহ্নিত করা হয়। যেমন এইচএফ, আমি বলছি এইচএফ, দেখো এটা একটা সাধারণ, এই যে এইচএফ একটা সাধারণ হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। ফ্লোরিন হাইড্রোজেন করে কি, ফ্লোরিনে একটা পরমাণুর সঙ্গে করে, আর একটার সঙ্গে কি করে, সাধারণ সমযোজী বন্ধন করে। এইটা হচ্ছে এইচএফ। তাহলে এইচএফ মলিকুল একটা হচ্ছে সাধারণ সমযোজী বন্ধন, আর একটার সঙ্গে ডটেড লাইন, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আবার এইটার সঙ্গে করে কি, আবার এইচএফের সঙ্গে এইটা করে, এইটা সাধারণ সমযোজী বন্ধন, এটা ডটেড রেখা। আবার কি করে, আবার এইচ এর সঙ্গে বন্ড করে, এইভাবে হয়ে যায়। এইভাবে এইচএফএন হিসেবে থাকে। এন নাম্বার অফ মলিকুলস অনেকগুলো আছে, ঠিক আছে। এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড দু প্রকার, টাইপস অফ হাইড্রোজেন বন্ড। টাইপস অফ হাইড্রোজেন বন্ড ক প্রকার? হাইড্রোজেন বন্ড দু প্রকার।
একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন। টাইপস অফ হাইড্রোজেন বন্ড ক প্রকার না, এক নম্বর হচ্ছে ইন্টারমলিকুলার, এক নম্বর হচ্ছে ইন্টারমলিকুলার, আর দু নম্বর হচ্ছে ইন্ট্রামলিকুলার। এক নম্বর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, আরেক নম্বর হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড কি? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড অকার্স, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড অকার্স একটাকে বলা হয় আন্তঃআণবিক। ইন্টারমলিকুলার বাংলা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ডিং। এটা কখন হয়? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং অকার্স between different molecules, between different molecules। সেটা হচ্ছে এক সেম কাইন্ড, একই রকম হতে পারে, অথবা ডিফারেন্ট কাইন্ড অর অফ ডিফারেন্ট কাইন্ড, আলাদাও হতে পারে। এইটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। যেমন কিরম হয়? যেমন জলে হয়, HF হয়, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল হয়। এইগুলো হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের উদাহরণ। আর একটা কথা বলে দিই, বেঞ্জিনের দুটো পজিশন আছে, মানে যে প্রোডাক্টগুলো অর্থ আর প্যারা, এই প্যারা পজিশন, প্যারা যত হবে তারা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হবে। প্যারা নাইট্রোফেনল, আমি যেমন বলছি প্যারা নাইট্রোফেনল, প্যারা পজিশনে যেগুলো থাকবে যে বন্ডিং, সেইগুলো হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। এগুলো অনেকগুলো অণু একসাথে থাকে। যেমন আমি তোমাদের জল দেখাচ্ছি, যেমন HF দেখিয়েছি, আবার একটা জল দেখাচ্ছি আমি, H2O। এইটা হচ্ছে ইন্টারমলিকুলার বন্ডিং, এইটা হচ্ছে H2O স্ট্রাকচার। এ কি করে? একটা জলের অণুর সঙ্গে করে, অনেকগুলো জলের অণু একসাথে থাকে। ইন্টারমলিকুলারে অনেকগুলো জলের অণু একসাথে থাকে, একে বলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আবার এই অক্সিজেনের সঙ্গে আবার একটা জলের অণুর সঙ্গে এরকমভাবে হয়, ঠিক আছে? এইটাকে বলবো তুমি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আন্তঃআণবিক, একই সঙ্গে অনেকগুলো অণু থাকে। তার ফলে কি জানো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হলে তার আণবিক গুরুত্ব বলো, মানে বয়েলিং পয়েন্ট বলো, গলনাঙ্ক বলো, স্ফুটনাঙ্ক বলো, মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক বলো, মানে দাব্যতা বলো, সবই বেড়ে যায়। মানে জলে দাব্যতা বেড়ে যায়, মেল্টিং পয়েন্ট বেড়ে যায়, বয়েলিং পয়েন্ট বেড়ে যায়, সমস্ত কিছু বেড়ে যায়। কারণ মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, একটা মলিকুল থাকে না, অনেকগুলো মলিকুল থাকে, মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, কার্যকরী ভর বেড়ে যায়, তার ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব বেড়ে যায়। এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হলে। আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কি হয়? occurs intermolecular hydrogen bonding occurs within two atoms, intramolecular hydrogen bonding occurs within two atoms of the same molecule। একই অণুর হবে, এখানে যেমন কি একই অণুর হতে পারে, আলাদা অণুর হতে পারে। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং ইন্ট্রা, অণু মধ্যস্থ। অন্ত বাংলায় বলে অন্তঃআণবিক, ইন্টারমলিকুলারকে বাংলায় বলে আন্তঃআণবিক, আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেনকে বলা হয় অন্তঃআণবিক। এই বন্ধনটা হয় দুটো অ্যাটমের মধ্যে,
কিন্তু সেই অ্যাটমটা অফ দ্য সেম মলিকুল, সেম মলিকুলের মধ্যে এই অ্যাটমটা, এই বন্ডিংটা হয়। যেমন আমি তোমায় যে উদাহরণ দেখাচ্ছি সেটা হচ্ছে, মানে উদাহরণ এইগুলো: স্যালিস্যালডিহাইড, 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 তারপর হচ্ছে অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল। অর্থ পজিশনগুলো যা হবে হাইড্রোজেন বন্ড, অর্থ পজিশনের যে হাইড্রোজেন বন্ড হবে সেগুলো হবে ইন্ট্রা, ইন্ট্রা এইগুলো হবে। আর প্যারার ক্ষেত্রে কি বলেছি, ইন্টার হবে। যেমন তোমাকে আমি বললাম যে অর্থোনাইট্রোফেনল, যেটা আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, যেমন এমনি বুঝলে বুঝতে পারবে না, সেটা হচ্ছে ভেতরে, এমনি বাইরে থেকে তুমি বুঝতে পারবে না। যেমন এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এইটা হচ্ছে, একে বলে অর্থোনাইট্রোফেনল। এটা দেখে তুমি বুঝতে পারবে, কিন্তু না, এটার যখন গঠন করব দেখব এই অণুর মধ্যেই হাইড্রোজেন বন্ডিং হয়ে আছে। দেখো, সেটা হচ্ছে, একটু ভেঙে বললে এটাকে বুঝতে পারবে। এটা হচ্ছে ওইচ, ওটা ধরো এরকম আছে, এইচটা এরকম আছে, ও এইচ। আর এনও টুটা কেমন আছে, এখানে হচ্ছে তোমার এন, এখানে এন, এইটা ধরো ডবল বন্ড ও, এনও টুটাকে এরম লেখা হয় এন ডবল বন্ড ও, আর এখানে লেখা হয় ও টু। মানে এই বন্ডটা হয় অক্সিডেশন, অসমযোজী বন্ধন দিয়ে এই ডটেড রেখা হয়, দিয়ে এই মাঝে ডটেড রেখা হয়। এর মধ্যেই হাইড্রোজেন বন্ডটা হচ্ছে, এর মধ্যেই হাইড্রোজেন বন্ডটা হচ্ছে, এর মধ্যেই। এইটাকে বলে ইন্ট্রা। মানে আরেকটু ভালো করে লিখলে দেখো, আরেকটু ভালো করে লিখছি, আর একটু ভালো করে লিখছি দেখো, এটা ওইচ যেমন ছিল, ওইচ, এই ওইচটা যেমন ছিল। আর এনও টুটা লিখছি দেখো, এনও টুটা লিখছি এন, এইখানে ডবল বন্ড ও, এইখানে ও একটা অসমযোজী বন্ধনের সঙ্গে এইটায় ডটেড রেখা আছে, এইটায় ডটেড রেখা আছে। এইটাকে বলা হয় অর্থোনাইট্রোফেনল, যেটা হচ্ছে তোমার, ঠিক আছে, এইটাকে বলা হয় অর্থোনাইট্রোফেনল। এটা ইন্ট্রামলিকুলার। আর এরা কি করে জানো, এরা হচ্ছে একাকী অণু হিসেবে থাকে, একাকী অণু হিসেবে থাকে। মানে ইন্টারমলিকুলারে, ইন্টারমলিকুলারে যে গ্যাদারিংটা হয়, মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, এর ক্ষেত্রে হয় না। এ একাকী অণু হিসেবে থাকে, তার ফলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবসময় ইন্টারমলিকুলার থেকে কম হয়। ইন্টারমলিকুলারে মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, আণবিক সংগুণন হয়, তার ফলে এদের কার্যকরী ভর বেড়ে যায়, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং জলে দাব্যতাও বেড়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে তা হয় না, এরা একাকী অণু হিসাবে থাকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সেই জন্য এদের থেকে কম হয়, ইন্টারমলিকুলার থেকে কম হয়। হ্যাঁ, আর এদের জলে দাব্যতাও অতটা বেশি নয়। এরা হচ্ছে নন পোলার সলভেন্টের মোটামুটি দ্রবীভূত, মানে জলে অত দ্রবীভূত নয়। এইটা, এইটা হচ্ছে হাইড্রোজেন। আর হাইড্রোজেন বন্ডিং একটা জেনে রাখবে, এফেক্টস অফ হাইড্রোজেন বন্ডিং, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এফেক্টস অফ হাইড্রোজেন বন্ডিং, এফেক্টস অফ হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং হলে কি হয়। আর আমি তোমায় বলি যে হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন তিনটে মৌলের, তিনটে তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হয়। গ্রুপ 7-এর ওপরে ফ্লোরিন, তার সঙ্গে গ্রুপ 6-এর ওপরে অক্সিজেন, তার সঙ্গে গ্রুপ 5-এর ওপরে নাইট্রোজেন, তার সঙ্গে হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন বন্ডিং করে। এই হাইড্রোজেন বন্ডিংয়ের ফলে কি হয় জানো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়। হাইড্রোজেন বন্ডিং কি হয়, এফেক্টস, কি এফেক্ট করে হাইড্রোজেন বন্ডিং হওয়ার ফলে, মেল্টিং পয়েন্ট বেড়ে যায়, এফেক্টস মেল্টিং পয়েন্ট। হাইড্রোজেন বন্ডিং হওয়ার ফলে কি হয়, মেল্টিং পয়েন্ট বেড়ে যায়, বয়েলিং পয়েন্ট বেড়ে যায়, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, সলিবিলিটি,
এইগুলোর ক্ষেত্রে বেড়ে যায়, দাব্যতা বলো, এইগুলো সব বেড়ে যায় হাইড্রোজেন বন্ডিং হলে। ঠিক আছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেনে কি হয় আমি বারবার বলে দিচ্ছি, মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, তাহলে ফলে কার্যকরী ভর বেড়ে যায়, ফলে কি হবে সেখানে হাইড্রোজেন বন্ডকে ভাঙতে তখন বেশি এনার্জি লাগে, এই কারণে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আমি লিখে দিচ্ছি তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কি হয়, রেজাল্টস in the formation of associated molecule, বললাম মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, তার ফলে কি হয় উইথ ইনক্রিজ ইন এফেক্টিভ মলিকুলার ওয়েট, কার্যকরী ভর বেড়ে যায়, এফেক্টিভ মলিকুলার ওয়েট কার্যকরী ভর বেড়ে যায়, সেটাই আমি তোমাদের বলেছি। আর কি কারণে এর দাব্যতা বাড়ে, তাহলে দেখো মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, কার্যকরী ভর বেড়ে যায়, সো মাচ হিট ইজ রিকোয়ার্ড, অনেক বেশি তোমার তাপ লাগে, ইজ রিকোয়ার্ড টু ব্রেক দ্য হাইড্রোজেন বন্ডকে ব্রেক করতে গেলে তোমার অনেক এনার্জি লেগে যায়, এইটাকে ভাঙতে গেলে, টু ব্রেক দ্য হাইড্রোজেন বন্ডস, and naturally boiling point increase, স্বাভাবিকভাবেই কি হয় ন্যাচারালি বয়েলিং পয়েন্ট ইনক্রিজ, অলসো ইনক্রিজেস, এর ফলে বয়েলিং পয়েন্ট বেড়ে যায়। ঠিক আছে, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার মলিকুলস the solubility of that compound in water also increases। ঠিক আছে, যদি জলের সঙ্গে তোমার হাইড্রোজেন বন্ডিং হয়, ডিউ টু এই জন্যে সলিবিলিটি বেড়ে যায়, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার মলিকুলের সঙ্গে যখন হাইড্রোজেন বন্ডিং হয়, সলিবিলিটি কি হয় তোমার দাব্যতা কি হয়, সেই কম্পাউন্ডের অফ দ্যাট কম্পাউন্ড, সলিবিলিটি অফ দ্যাট কম্পাউন্ড কি হবে, কম্পাউন্ড ইন ওয়াটার অলসো ইনক্রিজেস, যে যৌগ জলের সঙ্গে করবে হাইড্রোজেন বন্ধন করবে তার হচ্ছে দাব্যতা বেড়ে যাবে। যেমন এই পরীক্ষায় অনেক রকম পড়ে, আমি তোমাদের একটা উদাহরণ বলছি, যেমন জল লিকুইড H2S গ্যাস, কারণ কি হয় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি সালফারের থেকে বেশি, সেই জন্যে কি হয় জলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, তার ফলে কি হয় জলে মলিকুলার অ্যাসোসিয়েশন হয়, তার মানে আণবিক সংগুণন হয়, কার্যকরী ভর বেড়ে যায়, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ওই জন্যে জলটা লিকুইড, জলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কিন্তু হ্যারাজ এই জন্য জল হচ্ছে লিকুইড। ঠিক আছে, এই জন্যে জল লিকুইড। আর H2S সালফার হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ওখানে কোনো হাইড্রোজেন বন্ড ফর্মেশন হয় না। হ্যাঁ, সেই জন্যে এখানে কি হয় ওয়াটার লিকুইড আর হাইড্রোজেন গ্যাস হিসেবে থাকে। যখনই তোমার লিকুইড হবে তার মানে তুমি জেনে রাখবে সেখানে মলিকুলার অ্যাসোসিয়েশন হবে, আণবিক সংগুণন হবে, তার ফলে কি হবে সে একাকী অণু হিসেবে থাকছে না, সেই জন্য সেটা লিকুইড থাকবে। কিন্তু গ্যাস হলে কি হবে H2S, ও হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে না, ও একাকী অণু হিসেবে থাকে, সেই জন্য সে গ্যাস।
এই রকম অনেক প্রশ্ন আসবে, যেমন H2O লিকুইড, হ্যাঁ H2S গ্যাস, তুমি ওটা হাইড্রোজেন বন্ড দিয়ে ব্যাখ্যা হবে, এই জিনিসগুলো হবে, এই রকম প্রশ্ন পড়ে। এইবার যেটা তোমাদের বলে দেওয়া দরকার একবার, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই কতগুলো জিনিস আমি তোমাদের বলে দেবো। সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা খুব জিনিস জানার দরকার আছে, আমি এমনি বলেছি তোমাদের ক্লাসে। অ্যাটমিক নাম্বার হচ্ছে, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার, মানে অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট, মানে এটা তোমাদের বারবার বলে দিয়েছি, সেটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট, নাম্বার অফ প্রোটনস, এটা বারবার বলেছি। অ্যাটমিক নাম্বার কোনো এলিমেন্টের মৌলের পরমাণু ক্রমাঙ্ক, মানে নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে সেইটাই তার একটা কথা হচ্ছে নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, এটা তুমি সব সময় জানবে। নো টু ইলেকট্রন, নো টু এলিমেন্টস, কোনো এলিমেন্ট নেই, এমন কোনো দুটো এলিমেন্ট নেই হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার, তার মানে অ্যাটমিক নাম্বার আলাদা হবে। নো টু এলিমেন্টস হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার, এক হতে পারে না দুটো এলিমেন্টের সেম অ্যাটমিক নাম্বার হতে পারে না, এবং এটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট, এটাই হচ্ছে অ্যান্ড হেন্স, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল, এই ফান্ডামেন্টাল প্রপার্টি, অ্যান্ড ইট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি, ফান্ডামেন্টাল প্রপার্টি, এইটাই একটা এলিমেন্টের কখনো, একটা এলিমেন্টের কখনো সেম অ্যাটমিক নাম্বার হতে পারে না দুটো এলিমেন্টের, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের ফান্ডামেন্টাল প্রপার্টি। তাহলে অ্যাটমিক নাম্বার বললাম, নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। এবার মাস নাম্বার কি, মাস নাম্বার কাকে বলে? মাস নাম্বার হচ্ছে, দেখো মাস নাম্বার মানে এই কথাটা জেনে রাখবে, অ্যান অ্যাটম কম্পোজড অফ প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস, তাই তো? তার মানে মাস নাম্বার মানে তুমি লিখতে পারো নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস, নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ নিউট্রনস, কারণ ইলেকট্রন মাস অফ ইলেকট্রন ইজ নেগলিজিবল, সিন্স মাস অফ ইলেকট্রন ইজ নেগলিজিবল, একে ধরা হয় না, মাস অফ ইলেকট্রন, এই মাসকে ধরা হয় না, ইজ নেগলিজিবল, ইলেকট্রনকে ধরা হয় না। তাহলে মাস নাম্বার মানে কি? অ্যান্ড অ্যাটম ইজ কম্পোজড অফ প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস, তাই তো? কিন্তু মাস নাম্বারের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ প্লাস নাম্বার অফ নিউট্রনস, কারণ ইলেকট্রনের মাস নেগলিজিবল, ধরা হয় না। তাহলে মাস নাম্বারকে আমি যদি বলি জেড, মাস নাম্বারকে আমি যদি বলি জেড, আর নাম্বার অফ প্রোটনকে আমি এর আগে কি বললাম? অ্যাটমিক নাম্বার। নাম্বার অফ প্রোটনের জায়গায় তুমি লিখতে পারো অ্যাটমিক নাম্বার, এইটাকে যদি তুমি বলো এ, আর নাম্বার অফ প্রোটনস পড়ে রইল, নাম্বার অফ নিউট্রনস পড়ে রইল, যেমন আছে থেকে গেল, খালি আমি কি বসালাম? আমি বসালাম নাম্বার অফ প্রোটনসের জায়গায় এ, আর মাস নাম্বারটার জায়গায় জেড। তাহলে নাম্বার অফ নিউট্রনস মানে কি? তাহলে নাম্বার অফ নিউট্রনস মানে এইটা দাঁড়ালো, নাম্বার অফ নিউট্রনস এইটা দাঁড়ালো, নাম্বার অফ নিউট্রনস মানে জেড মাইনাস এ, জেড মাইনাস এ, জেড হচ্ছে মাস নাম্বার আর এ হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার এ, এটাই হচ্ছে নাম্বার অফ নিউট্রন হলো। এইবার যে জিনিস, তিনটে জিনিস আমি তোমায় বলবো, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আইসোটোপ,
ঠিক আছে, সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট অ্যাটমিক ওয়েট বা ডিফারেন্ট মাস নাম্বার, বা ডিফারেন্ট হচ্ছে তোমার মাস নাম্বার, এরা হচ্ছে তোমার আইসোটোপ। কিরম উদাহরণ তোমার, আমি উদাহরণ তোমায় দিচ্ছি। ক্লোরিন, দেখো ক্লোরিন 1735, ক্লোরিন 37, 17, এরা হচ্ছে আইসোটোপ, এরা হচ্ছে আইসোটোপ। আইসোবার দেখো সেম অ্যাটমিক নাম্বার, মাস নাম্বারটা আলাদা। আইসোবার, আইসোবার মানে কি, আইসোবার মানে তোমার হচ্ছে সেম মাস নাম্বার, সেম মাস নাম্বার, সেম মাস নাম্বার, ঠিক আছে, বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার আলাদা, মাস নাম্বার সেম। এটার কি উদাহরণ তোমাকে বলবো, আইসোবারের উদাহরণ তুমি জানো, ধরো আর্গন, আর্গন হচ্ছে 4018, আর ক্যালসিয়াম হচ্ছে 4820। দেখো অ্যাটমিক নাম্বারগুলো আলাদা, অ্যাটমিক নাম্বার আলাদা, কিন্তু মাস নাম্বার এক। আর একটা হচ্ছে আইসোটোন, আইসোটোন, আইসোটোন হচ্ছে সেম নাম্বার অফ নিউট্রন, সেম নাম্বার অফ নিউট্রন, সেম নাম্বার অফ নিউট্রন, একই নম্বর নিউট্রন সংখ্যা এক থাকবে, সেম নাম্বার অফ নিউট্রনস, ঠিক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার, এইটাকে বলবো তোমার কি, সেম নাম্বার অফ নিউট্রনস, এইটাকে বলবো তোমার আইসোটোন, বাট সেম নাম্বার অফ নিউট্রনস। যেমন এক্সাম্পল আমি তোমায় বলছি, এদের অ্যাটমিক নাম্বারও আলাদা, অ্যাটমিক ওয়েটও আলাদা। যেমন আমি তোমায় বলছি, ছোট একরিক বলছি, কার্বন, কার্বন 13.6, কার্বন 13.6, আর হচ্ছে নাইট্রোজেন 14.7, নাইট্রোজেন 14.7। এরা দেখো এদের অ্যাটমিক নাম্বারও আলাদা, মাস নাম্বারও আলাদা, কিন্তু এরা পরস্পরের আইসোটোন। কেন না, এদের নিউটন সংখ্যা সমান। দেখো 13 মানে 13টা প্রোটন আর নিউটনের যোগফল 13, আর 6টা প্রোটন আছে মানে 6টা প্রোটন, তাহলে 13টা প্রোটন আর নিউটনের যোগফল 13, আর প্রোটন 6টা, তাহলে নিউটন হচ্ছে 7টা। আর এখানে হচ্ছে দেখো প্রোটন আর নিউটনের যোগফল 14টা, 14, আর এখানে হচ্ছে প্রোটন হচ্ছে 7টা, তাহলে নিউটন হচ্ছে তোমার 7টা। দুটো ক্ষেত্রেই নিউটন সংখ্যা সমান। এইগুলোকে বলবো তোমার আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এবং প্রত্যেকের এক্সাম্পল তোমায় দিয়ে দিয়েছি, প্রত্যেকের এক্সাম্পল তোমাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইগুলো আজকে তোমার এই অবধি আমি লেকচার দিলাম, ঠিক আছে। পরের দিন আমি তোমায় করব কি, পরের দিন পড়াবো খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন পড়াবো। এর পরের দিন আমি হাইব্রিডাইজেশন পড়াবো। আর আজকে আমি যেটা করব সেটা আমি তোমায় দিয়ে দিচ্ছি পিডিএফ করে। তোমার কোনো অসুবিধা হলে আমাকে তোমরা জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এইটা হচ্ছে আজকের দিনের লেকচার। আগামী দিন, পরের দিন আবার হাইব্রিডাইজেশন দিয়ে শুরু করব।